বিক্রি করতে দিতে হবেই হবে। গরু কুরবানি যে ততক্ষণ না শুরু করছে কুরবানির নিয়ম ততক্ষণ। আপনারা সকলেই জানেন আজকে আদালতে এই গরু বিক্রি করা এবং কুরবানি করা এটা নিয়ে একটি মামলা ছিল এবং দীর্ঘদিন ধরে এইটা নিয়ে একটা কনফিউশন ছড়াচ্ছে। প্রচুর মানুষ তারা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে, যারা বিশেষ করে গরু লালন পালন করে এবং গরুকে নিয়েই তাদের জীবন ধারণ করে। এবং এই কুরবানিতে ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মের বাধ্যতামূলক নয় এবং এটি উৎসবের অপরিহার্য অংশও নয়, এমন মন্তব্য করেছেন ভারতের কলকাতা হাইকোর্ট। যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোন রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিম বাংলার দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য। আর গরু কুরবানি যেটা 1955 সালে যেটা কাউ স্লোটার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টে গরু জবাই করাটা নিষেধাজ্ঞা ছিল। এই কারণেই নিষেধাজ্ঞা ছিল, সেই সময় গরু এবং মোষ চাষবাসের কাজে লাগতো। ব্রিটিশ আমলে সেই সময় চাষবাসের কাজে লাগতো। এখন অত্যাধুনিক মেকানিক্যাল জিনিস বেরিয়ে গেছে, ট্রাক্টর বেরিয়ে গেছে, সেই সমস্ত জিনিস বেরিয়ে যেন গরুর আর অতটা প্রয়োজন পড়ছে না। এখন শুধুমাত্র দুগ্ধ উৎপাদন করার জন্যই ব্যবহৃত হয়। তো গরু যেটা আমরা গ্রাম বাংলায় যেটা দেখি, যেটা মুসলমানদের বাড়িতে গরু খুব কমই ব্যবহৃত হয়, খুব কমই তারা পোষে। বেশিরভাগ ঘোষ দাস হিন্দু ফ্যামিলিতে বেশি পোষে এবং তারা আমাদের খোঁজ রাখে, এই সময় আমাদের জন্য রেখে দেয় যে গরুটা আমরা রেখে দিচ্ছি, আপনারা আসুন নিয়ে যান। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গে এবার গরু কুরবানি নিয়ে হাইকোর্টের রায় কি আসলো, গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আপনারা সকলেই জানেন আজকে আদালতে এই গরু বিক্রি করা এবং কুরবানি করা এটা নিয়ে একটি মামলা ছিল এবং দীর্ঘদিন ধরে এইটা নিয়ে একটা কনফিউশন ছড়াচ্ছে। প্রচুর মানুষ তারা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে, যারা বিশেষ করে গরু লালন পালন করে এবং গরুকে নিয়েই তাদের জীবন ধারণ করে। এবং এই কুরবানির সময় তারা এই গরুগুলোকে বিক্রি করে উপার্জন করে। এইরকম একটা বৃহৎ অংশের মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের নন, বেশিরভাগই তাদের মধ্যে কেউ কেউ আমার কাছে মামলাও করেছেন এবং তাদের যে দীর্ঘদিন ধরে যে ঋণ নিয়েছেন এই গরুকে বড় করার জন্য, সেই ঋণ শোধ করতে পারবেন না যদি কিনা এই গরু তারা বেচতে না পারেন। এই রকম জায়গায় পৌঁছেছেন। আমরা মানুষ সুইসাইড করেছেন এমন খবর পেয়েছি গরু বেচতে না পেরে। মামলাগুলি হয়েছে, কিছু মামলা পেন্ডিং আছে। এমতো অবস্থায় আজকে কলকাতা হাইকোর্টের যে মামলা এবং তার যে নির্দেশ তা খুব গুরুত্বপূর্ণ। এই কারণ আমরা মামলা চলাকালীন একটি প্রশ্ন তুলে দিই যে পঞ্চায়েত এলাকাতে এই 1950 সালের আইন কখনোই লাগু করেনি। এই 1950 সালের আইন লাগু করতে গেলে এই আইনের সেকশন 1 সাবসেকশন 3-তে একটা নোটিফিকেশন জারি করতে হয় এবং আদালতকে আমরা জানাই যে শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কতগুলো মিউনিসিপ্যালিটি যেগুলো 1952 সালে তৈরি হয়েছিল এবং কালিম্পং মিউনিসিপ্যালিটি এলাকাতে এই আইনকে লাগু করা হয়েছে, কিন্তু বাদবাকি কোনো জায়গাতে এই আইনকে লাগু করার কোনো নোটিফিকেশন আমরা খুঁজে পাইনি। এবং এই সওয়ালের উত্তরে রাজ্য সরকার আইনজীবী কোনো নোটিফিকেশন আদালতকে দেখাতে পারেনি আজ যে এই আইন পঞ্চায়েত এলাকাতে লাগু করা হয়েছে এই নোটিফিকেশন দিয়ে। ফলত যেটা দাঁড়ায়, পঞ্চায়েত এলাকাতে এই আইন লাগু হয়নি। যদি পঞ্চায়েত এলাকাতে এই আইন লাগু না হয়, তাহলে পঞ্চায়েত এলাকাতে এই কুরবানির ব্যাপারে বা গরু বিক্রির ব্যাপারে 14 বছরের নিচে কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে না। ফলে আমরা আশা করব প্রশাসন, যে আমার এই ভিডিও যদি তাদের নজরে আসে, তারা সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই বিষয়টিকে ক্লারিফাই করবেন, যাতে পঞ্চায়েত এলাকার মানুষ যারা দীর্ঘদিন ধরে গরু পুষছেন এবং অপেক্ষায় আছেন গরু বিক্রি করে তাদের জীবন ধারণ করবেন, ঋণ থেকে নিজেদেরকে মুক্ত করবেন, তারা সুযোগ পায় এই গরুকে বিক্রি করার এই কুরবানির সময়। আরো যে কথাটি উল্লেখযোগ্য,
আজকে আদালত নির্দেশ দিয়েছে যে এই 1950 সালের আইনের সেকশন 12-এ ধর্মীয় গ্রাউন্ডে যে রিল্যাক্সেশন দেওয়া যায় সেই রিল্যাক্সেশনের বিষয়টি কনসিডার করার জন্য 24 ঘন্টার মধ্যে। ফলে মিউনিসিপ্যাল এলাকাতে যেগুলো সব মিউনিসিপ্যালিটির উপরে নিষেধাজ্ঞা আছে আইনে 1952 সালের তৈরি, সেই সমস্ত মিউনিসিপ্যালিটি, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে বা কালিম্পং হতে পারে বা 1952 সালে তৈরি অন্যান্য মিউনিসিপ্যালিটি হতে পারে, সেই সব এলাকাতে যাতে রিল্যাক্সেশন পাওয়া যায়, যেখানে নিষেধাজ্ঞা আছে। যেখানে নিষেধাজ্ঞা নেই সেখানে তো রিল্যাক্সেশনের প্রশ্ন আসে না, কিন্তু যেখানে নিষেধাজ্ঞা আছে মিউনিসিপ্যালিটি, যেটা আগে বলছিলাম, সেই অঞ্চলগুলোতে যাতে তারাও এই রিলিজিয়াস গ্রাউন্ডে রিল্যাক্সেশন পায় তা সত্তর দেখা উচিত। আদালত নির্দেশ দিয়েছে 24 ঘন্টার মধ্যে কনসিডার করার। আমরা আশা করব প্রশাসন এই বিষয়টি দেখবেন সিরিয়াসলি এবং কনসিডার করবেন গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে। গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে বলছি দুটো কারণে। কারণ যে 1950 সালের আইনের কথা আমরা বলছি, আমরা আদালতে সওয়াল করেছি, এই আইনটি মূলত দুটি কারণে করা হয়েছিল, যাতে গরুকে চাষের কাজে ব্যবহার করা যায়। আপনারা সকলেই জানেন আধুনিক যুগে এখন চাষের কাজে ট্রাক্টর ব্যবহার করা হয়, গরুকে সেই অর্থে ব্যবহার করা হয়ই না। এবং দ্বিতীয় যে কারণে এই আইনটি নিয়ে আসা হয়েছিল, যাতে দুধের প্রতুলতা না কমে। ফলে আমরা 2019 সালের একটি রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আমরা আদালতের কাছে পেশ করেছি, এটা দেখানোর জন্য যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ যেখানে গরু ব্যান ছিল সেখানে গরুর উৎপাদন কমেছে, whereas যেখানে পশ্চিমবঙ্গে যেখানে ব্যান ছিল না সেই অর্থে, সেখানে 2012 সালের তুলনায় 2019 সালে গরুর উৎপাদন বেড়েছে, মিল্ক প্রোডাক্টিভিটি বেড়েছে, দুধের উৎপাদন বেড়েছে। ফলে বিজ্ঞান ভিত্তিতে যদি সেই অর্থে বিশ্লেষণ করা যায়, তাহলে কাউ স্লটারিং এর যে উপরে যে নিষেধাজ্ঞা 1950 সালে আইনে সেই সময় জারি হয়েছিল কয়েকটি মিউনিসিপ্যাল এলাকাতে, তার বাস্তবতা আজকে সেই অর্থে নেই। ফলে প্রশাসনকে অনুরোধ করব এই গ্রাউন্ড রিয়েলিটিকে কনসিডার করে, এবং একটা বড় অংশের মানুষ তারা যন্ত্রণার মধ্যে ভোগ করছেন, যারা গরু পালন করেছেন, ঋণের দায়ে জর্জরিত হয়ে আছেন, তাদেরকে মুক্ত করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে, যাতে মানুষ মুক্তির পথ খুঁজে পায়। গরু বিক্রি করতে দিতে হবেই হবে। গরু কুরবানি যে যতক্ষণ না শুরু করছে কুরবানির নিয়ম, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি, বা এদের খেতে দিতে পারছি না এই প্রতিবন্ধী স্বামী নিয়ে। আচ্ছা আমরা আর কি করে খাওয়াবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, বুঝি কেনা পয়সা নেই। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি। পর্যন্ত আমরা একটাও গরু বিক্রি করতে পারিনি। এই আমরা কেনাকাটা করে গড্ডি চুলি খোল ভুসি কি করে আনবো? এখনো তো কুরবানির কোনো গরু বিক্রিই হয়নি। তুমি আজকে মালগুলো বেচেতে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় ধরা পড়ে কাঁদলো। তোমরা নিয়ে চলে যাও, তোমরা কেন? তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে? তোমাদের মাথা হারানো মাল কি আমরা কি ফাঁসবো? মাথা বেশি দিবে, তোমরা চলে যাও। ভালো কথা বলছি, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, কেউ একটা কথা বলবে না। করে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা কোনো কথা বলবে না, ওনারাও করে খাই। কিন্তু তোমরা মানে টাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, এখন যে নতুন সরকার হয়ে আমাদের এইসব ব্যবসা বন্ধ করে দেবে, আমরা জানবো কি করে? অন্তত এবছরটা আমাদের ছাড় দিক, আমরা যাতে ব্যবসাটা করে ঠেলে উঠতে পারি। ব্যবসা আমাদের এক্ষুনি তো অবস্থা খারাপ, বেচাকেনা হচ্ছে না, পার্টি আসছে না। উনি বলছে কুরবানি হবে না, কুরবানি যা হবে না বলে কোনো পার্টি আসছে না। গরু বছর বেচাকেনা রয়েছে, তার থেকে তারা এখন টাকা রিটার্ন চাচ্ছে। ভুসির দোকান রয়েছে, ঝামেলা করছে। ওষুধের দোকানদার এসে ঝামেলা করছে যে আমাদের টাকা পয়সা দেয় না, টাকা পয়সা নেই, আমরা দেবো করতে এখন। গরু বছর বিক্রি হয় না। আমাদের নতুন নিয়ম যাতে আমাদের কুরবানিটা হয়। কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সব কিছু। আজকের ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয়, আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো?
আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না। ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবেন। এবার সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না, ওর জন্যই টাকা রিটার্ন চাইছে। তাহলে আমরা টাকাটা তো খরচ করে ফেলেছি, আমরা টাকাটা আবার কোথা থেকে দেবো? সরকার চেষ্টা করুক যেন কুরবানিটা হয়, যেন আমরা এই গরিব মানুষ মরে না যায়। বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। আমার এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছে, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ইচ্ছা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাটির ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না গো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। আপনি একজন মহিলা হিসেবে আপনার এই ব্যবসার এত দেনা? হ্যাঁ, এত দেন আমার। একটা গরু আমাদের কেনা আছে 80-90 করে কেনা, দুধ তো বেশি হয় না, 4 লিটার 5 লিটার দুধ। আমাদের কুরবানির ব্যবসাটা আমাদের ভরসা। আমাদের ব্যাংকের ন্যূনতম 1 লাখ টাকার ব্যাংকের ন্যূনতম আছে, 70 টাকার ন্যূনতম আছে আমার 5-6 লাখ টাকা। এটা আগুন আমি কিভাবে দেবো? আমাদের 8 টাকা খরচ কিভাবে? কিচ্ছু নেই। খাওয়া ছেড়ে দিয়েছি, ঘুম আর কিচ্ছু খায় না। 4 দিন আমার নার্ভের দোষ এসে গেছে। আমার 30 বছরের ব্যবসা, আমরা এই দুধের ব্যবসা করেই খাই। আমার একটাই ছেলে, এই দুধ দেনা করে আমরা ব্যবসা করেছি। আমাদের যদি ব্যবসা না দেয় আমাদের গলায় দড়ি দিতে হয়। না দেয় কুরবানির ব্যবসা তো হচ্ছেই না। এখনো পর্যন্ত আমরা একটাও গরু বিক্রি করতে পারিনি। এই আমরা কেনাকাটা করে বিচুলি খোল ভুসি কি করে আনবো? আমাদের গাড়ি দিতে একটাও পয়সা নেই, আমরা চালাবো কি করে? এখনো তো কুরবানির কোনো গরু বিক্রিই হয়নি। যদিও বা 4টে বিক্রি হয়েছে, তারা তো ফেরত দিচ্ছে। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, অন্তত এই বছরটা ছাড় দিক, আর আইন যাতে হালকা হয় সেই ব্যবস্থাটা যেন সরকার আমাদের দিকে দেখে, নাহলে আমরা আজকে গরু বিক্রি করতে দিতে হবেই হবে। গরু কুরবানি যে বন্ধ করেছে সেই নিয়মটা যেন চালু থাকে। কুরবানির প্রথাটা আমাদের শুরু করে দিক। যেমন কেনাবেচা চলছিল, যেন কেনাবেচা শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছে যতক্ষণ না শুরু করছে কুরবানির নিয়ম, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। শুভেন্দু অধিকারী মহাশয়কে জানানো যাচ্ছে যে এই কুরবানির নিয়ম সামান্য 15 দিনে বন্ধ করলে হবে না। 15 দিন ক্ষমতায় এসে আমাদের নির্দিষ্ট সময় দিক। আর এই প্রথা আমরা মানছি না, মানবো না। যেমন আগের মতন ছিল এরকম আমাদেরকে বলে দিক, আমাদের কুরবানিতে যেন গরু বিক্রি হয়ে যায়। শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে। ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি যে গরুগুলো আসে বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে। বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবাই করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কয়েক টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে
সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করব সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব। সত্যি খুব খারাপ লাগছে, মনটা অনেক খারাপ হয়ে গেছে আসলে। বিশেষ করে কলকাতার অধিকাংশ যারা গ্রামে বাস করে, একটু গ্রামের সাইডে থাকে, তারা কিন্তু গরু মেষ চড়িয়ে এই গরু লালন পালন করিয়ে সেগুলো বিক্রি করে তারপরে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এবছর কোরবানি নিষেধ করার কারণে কলকাতাতে বিশেষ করে অনেক হিন্দু গরু ব্যবসায়ী তারা কিন্তু মোটেও কোনো গরু বিক্রি করতে পারছে না। আর মুসলিমরাও যখন শুনেছে কোরবানি দিতে পারবে না, তখন তারা কিন্তু আর এই গরু কিনছে না। আর যার জন্য কিন্তু এই কলকাতার গরু ব্যবসায়ীরা, বিশেষ করে হিন্দু ভাইয়েরা গরু ব্যবসায়ীরা, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তর মুখে পড়ছে। আর যার জন্য কিন্তু তারা এখন হাহাকার হতাশ হয়ে উঠছে। দেখতে পেলেন একটা ফুটেজের মাধ্যমে এক হিন্দু দম্পতি, তারা কিন্তু জানাচ্ছিলেন যে তার স্বামী প্রতিবন্ধী, সে গরু লালন পালন করে এই গরু বিক্রি করে তারপরে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে। তারা একটা বছর ওয়েট করে যে মুসলমানদের কোরবানির ঈদ আসবে, সেই ঈদে তারা তাদের গরু বিক্রি করবে লাভজনকভাবে, তাদের গরু বেশি দামে বিক্রি করবে, লাভ করবে, ওখান থেকে তারা 1 বছরের জীবন জীবিকা নির্বাহ করবে। সেটা কিন্তু আর এবছর সেটা কিন্তু এখন হচ্ছে না। আর যার জন্য কিন্তু হতাশাগ্রস্তর মুখে পড়ছে এই গরিব ব্যবসায়ীরা। তাই আমরা বলবো এই বিষয়ে সুরাহা হওয়া উচিত। যারা গরিব ব্যবসায়ী রয়েছে তাদের দিকে তাকানো উচিত, এবং মুসলিমরা যাতে কোরবানি করতে পারে এবং সবাই কলকাতার সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করতে পারে। অন্তত এইটুকু আইন আগে যেরকম ছিল সেরকমই অব্যাহত। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই মন্তব্যের ঘরে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।